মাধ্যমিক পরীক্ষার কিছুদিন বাকি। আজকে আমি আলোচনা করব ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুলের টেস্ট এক্সামিনেশন 2025 ভূগোল বিষয় নিয়ে। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই জানিও। চলো শুরু করি। ম্যাকা মরুভূমিতে। আচ্ছা, প্রথমে ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল টেস্ট এক্সামিনেশন 2025, ক্লাস 10ম, 10, সাবজেক্ট জিওগ্রাফি, ফুল মার্কস 90, টাইম 3 hours 15 minutes। বিভাগ ক, একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে সম্পূর্ণ বাক্যে লেখো। 1 × 14 = 14। আচ্ছা, থর থর মরুভূমিতে লবণাক্ত জলের হ্রদকে স্থানীয় ভাষায় বলে প্লায়া, ধায়াও বলা যেতে পারে। তাহলে থর মরুভূমিতে লবণাক্ত জলের হ্রদকে স্থানীয় ভাষায় বলে প্লায়া বা ধায়া। আচ্ছা, 1.2 বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসার দেখা যায়। বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসার দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তাহলে বার্ষিক উষ্ণতা সর্বনিম্ন প্রসার দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। আচ্ছা, 1.3 বায়ুতে জলীয় বাষ্প পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো বায়ুতে জলীয় বাষ্প পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো হাইগ্রোমিটার। তাহলে বায়ুতে জলীয় বাষ্প পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো হাইগ্রোমিটার। 1.4 কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ সূর্য পৃথিবীর অবস্থান হয় 90 ডিগ্রি কোণে। তাহলে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ সূর্য পৃথিবীর অবস্থান হয় 90 ডিগ্রি কোণে। 1.5 একটি শীতল স্থানীয় বায়ুর নাম হলো বোড়া। একটি শীতল স্থানীয় বায়ুর নাম কি? বোড়া। সেই সঙ্গে মিস্ট্রাল বা ব্লিজার্ডও বলা যেতে পারে। মিস্ট্রালটা হলো ফ্রান্সে। তাহলে একটি শীতল স্থানীয় বায়ুর নাম বোড়া, মিস্ট্রাল এবং ব্লিজার্ড হয় মিস্ট্রাল হলো ফ্রান্সের। তাহলে বোড়া, সেই সঙ্গে আরও দুটো কী লেখা যেতে পারে? বোড়ার পরে মিস্ট্রাল ও আরেকটা কী হতে পারে? ব্লিজার্ড। আচ্ছা, 50 থেকে 100 সেমি 1.6 50 থেকে 100 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যে স্বাভাবিক উদ্ভিদ জন্মায় তা হলো পাতাঝরা হবে। এটা সঠিক উত্তর হবে পাতাঝরা। সঠিক উত্তরটা হবে পাতাঝরা। গুল্ম জাতীয়টা হবে না, এটা ভুল, গুল্ম জাতীয় হবে না। 50 থেকে 100 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যে স্বাভাবিক উদ্ভিদ জন্মায় তা হলো পাতাঝরা। 50 থেকে 100 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যে স্বাভাবিক উদ্ভিদ জন্মায় সেটা হবে পাতাঝরা। এটা সঠিক উত্তর হবে পাতাঝরা। প্রকৃত উত্তর শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ হবে। শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। তাহলে 50 থেকে 100 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যে স্বাভাবিক উদ্ভিদ জন্মায় তা হলো পাতাঝরা। আর প্রকৃত উত্তর হবে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। প্রধান উদ্ভিদগুলোর মধ্যে কোনগুলো হয়? বাবলা, পলাশ, মহুয়া, কেন্দু, কুসুম ইত্যাদি। আচ্ছা, 1.7 ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন আর অ্যামোনিয়া। দুটোই সঠিক উত্তর। অ্যামোনিয়াটাও হতে পারে, তাহলে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন আর অ্যামোনিয়া। 1.8 নাসিক শহরটি যে নদীর তীরে অবস্থিত তা হলো গোদাবরী। আচ্ছা, 1.9 ভারতের যে রাজ্যে কফি উৎপাদনের প্রথম স্থান অধিকারী তা হলো সেই রাজ্য হলো কর্ণাটক হবে। তাহলে কর্ণাটকটা হবে ঠিক। তাহলে ভারতের যে রাজ্য কফি উৎপাদনের প্রথম স্থান অধিকারী সেটা হলো কর্ণাটক। 1.10 কোন শিল্প মানব সম্পদের উপর নির্ভরশীল? সঠিক উত্তর হবে তথ্য প্রযুক্তি শিল্প। একমাত্র যে কোনো দেশের ভবিষ্যতের
অর্থনীতির ক্ষেত্রে দিশা দেখাতে পারে, কারণ তথ্য প্রযুক্তি শিল্প বর্তমানে খুবই অগ্রগতি লাভ করেছে এবং তথ্য প্রযুক্তি শিল্পে উপযুক্ত কর্মীর অভাব প্রচুর। 1.11 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার হল 74.04%। তাহলে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার হল 74.04%। 1.1 দিয়ে ভারতের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর হলো 1.1 দিয়ে ভারতের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর হলো ভারতের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দরের সঠিক উত্তর হবে চেন্নাই। ভারতের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর হবে চেন্নাই। কোচি হবে না, কোচি কোনোভাবে হবে না, এটা নয়, এটা নয়, এটা নয়, কাটা, কোচিটা কাটা। আচ্ছা, চেন্নাইতে হবে সঠিক উত্তর, চেন্নাই। তাহলে ভারতের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর হলো চেন্নাই। 1.13 কোন অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা করার সময় কোন মানচিত্রের প্রয়োজন হয়? এটা আবহাওয়া হবে না, এটা আবহাওয়াটা হবে না, এটা আবহাওয়াটা হবে না, এটা আবহাওয়াটা হবে না, টোপোগ্রাফিক্যাল। তাহলে 1.13 কোন অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা করার সময় কোন মানচিত্রের প্রয়োজন হয়? কোন অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা করার সময় কোন মানচিত্রের প্রয়োজন হয়? টোপোগ্রাফিক্যাল। 1.14 যাত্রী ও জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরকে বলে 1.14 যাত্রী ও জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরকে বলে পরিবহন। তাহলে যাত্রী ও জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরকে বলে পরিবহন। যাত্রী ও জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরকে বলে পরিবহন। বিভাগ খ 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে তালবেশ হস্য, অশুদ্ধ হলে পাশে অকার লেখো। আচ্ছা, আমি পুরো সম্পূর্ণটাই লিখছি। শুদ্ধ হলে তালবেশ হস্য বলেছে লিখতে, আর অশুদ্ধ হলে অকার লিখতে বলেছে। অকার লেখো। আচ্ছা, যে কোনো 6টা। 2.11 হিমবাহ দ্বারা সৃষ্ট উপত্যকার আকৃতি ইংরাজি ইউ অক্ষরের মতো। এটা তালবেশ হস্য, শুদ্ধ হবে, এটা তালবেশ হস্য। এটা তাহলে কী হবে? তালবেশ হস্য। আচ্ছা, তাহলে 2.11 কী ছিল? হিমবাহ দ্বারা সৃষ্ট উপত্যকার আকৃতি ইংরাজি ইউ অক্ষরের মতো হয়, তালবেশ হস্য, শুদ্ধ হবে। তারপরে 2.1.2 বায়ুর গতির সঙ্গে সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়াড়ি। তাহলে কী আছে? বায়ুর গতির সঙ্গে সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়াড়ি। সঠিক উত্তর কী হবে? 2.1 বায়ুর গতির সঙ্গে সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়াড়ি, এটা হবে অশুদ্ধ। তাহলে বায়ুর গতির সঙ্গে সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়াড়ি, এটা হবে অশুদ্ধ। শুদ্ধ উত্তরটা কী হবে? শুদ্ধ উত্তর হবে অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াড়ি। তাহলে বায়ুর গতির সঙ্গে সমান্তরালে গড়ে ওঠে অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াড়ি। 2.13 আছে উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে, শুদ্ধ হবে। 2.1.3 উষ্ণতা বাড়লে 2.1.3 উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে। 2.3 কী হবে? তাহলে উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে, এটা হবে শুদ্ধ। 2.1.4 নিরক্ষীয় অঞ্চলে 2.1.4 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের জলের লবণতা সর্বাধিক থাকে। 2.1.4 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। 2.1.4 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটা শুদ্ধ। তাহলে কি? নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটা হবে শুদ্ধ। 2.1.5 আছে কয়লা দহনে সৃষ্ট সূক্ষ্ম আণুবীক্ষণিক ভস্মকে স্মোকি বলে। কয়লা দহনে সৃষ্ট সূক্ষ্ম আণুবীক্ষণিক ভস্মকে স্মোকি বলে, এটা সঠিক উত্তর হবে। 2.1.5 কয়লা দহনে সৃষ্ট সূক্ষ্ম আণুবীক্ষণিক ভস্মকে স্মোকি বলে, এটা হবে অশুদ্ধ। সঠিক উত্তর হবে ফ্লাই অ্যাশ। সঠিক উত্তর হবে কয়লা দহনে সৃষ্ট সূক্ষ্ম আণুবীক্ষণিক ভস্মকে ফ্লাই অ্যাশ বলে। তাহলে এটা সঠিক উত্তর কী হবে? কয়লা দহনে সৃষ্ট সূক্ষ্ম আণুবীক্ষণিক ভস্মকে ফ্লাই অ্যাশ বলে। তারপরে
2.1.6 2.1.6 ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়। 2.16 আছে কি 2.1.6 ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়, এটা হবে অশুদ্ধ। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়, এটা হবে অশুদ্ধ। আমন ধান খারিফ শস্য ও বোরো ধান রবি শস্য। এখানে আমন ধান যেহেতু বেশি চাষ করা হয় অবশ্যই খারিফ শস্য হবে, তাহলে আমন ধান বেশি চাষ করা হয়, এটা হবে অশুদ্ধ। আর বোরো ধানটা হলো রবি শস্য, বোরো ধান কম চাষ করা হয়, বোরো ধানটা সেই জন্য হবে না। 2.1.7 2.1.7 ভারতের একটি কৃত্রিম উপগ্রহের নাম IRS। ভারতের একটি কৃত্রিম উপগ্রহের নাম IRS। এটা হবে 2.1.7 ভারতের একটি কৃত্রিম উপগ্রহের নাম হলো IRS, এটা হবে শুদ্ধ। INSAT, এটা আরেকটা আছে কি ইনসাটও হবে। তাহলে ভারতের একটি কৃত্রিম উপগ্রহের নাম হলো IRS, শুদ্ধ। ব্যাকেটে লিখো ইনস্যাট। 2.2 দিয়ে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। আচ্ছা, 2.2 দিয়ে উপযুক্ত শব্দ শূন্যস্থান পূরণ যে কোনো 6টি। নদীগর্ভে 2.2 নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তকে ড্যাশ বলে। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তকে ড্যাশ বলে, এটা হবে নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তকে পড হোল বা মন্দকূপ বলে। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তকে পড হোল বা মন্দকূপ বলে। তারপর 2.22 আছে 2.22 আছে ড্যাশ মাটিতে জাবড়ান চাষ ভালো হয়, ড্যাশ মাটিতে জাবড়ান চাষ ভালো হয়, লেখো কাড়েওয়া মাটিতে জাবড়ান চাষ ভালো হয়, তাহলে ড্যাশ মাটিতে জাবড়ান চাষ ভালো হয়, কাড়েওয়া মাটিতে জাবড়ান চাষ ভালো হয়। তার 2.2.3 সমুদ্রের জলে ভাসমান অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবকে ড্যাশ বলে। সমুদ্রের জলে ভাসমান অতি সূক্ষ্ম আণুবীক্ষণিক জীবকে ড্যাশ বলে। সমুদ্রের জলে ভাসমান অতি সূক্ষ্ম আণুবীক্ষণিক জীবকে প্ল্যাঙ্কটন বলে। তাহলে সমুদ্রের জলে ভাসমান অতি সূক্ষ্ম আণুবীক্ষণিক জীবকে প্ল্যাঙ্কটন বলে। ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটন, প্ল্যাঙ্কটন দুই রকমের আছে। ফাইটোপ্ল্যাঙ্কটন হলো উদ্ভিদ আর জুপ্ল্যাঙ্কটন হলো প্রাণী। তারপর 2.24 কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে ড্যাশ বলে। তাহলে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে ড্যাশ বলে। সঠিক উত্তর হবে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে পশ্চিমা বায়ু বলে। তাহলে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে পশ্চিমা বায়ু বলে। আচ্ছা, 2.2.5 ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কারখানাটি ভারতের দেশে অবস্থিত। ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কারখানাটি ভারতের দেশে অবস্থিত। ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কারখানাটি ভারতের বারাণসীতে অবস্থিত। ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কারখানাটি ভারতের বারাণসীতে অবস্থিত। 2.2.6 কোনো দেশের বা স্থানের মোট জনসংখ্যার সঙ্গে তার কার্যকর জমির অনুপাতকে ড্যাশ বলে। এটা আদমশুমারি হবে না, উত্তর লিখেছে যে আদমশুমারি ভুল, আদমশুমারিতে হবে না। আচ্ছা, কোনো দেশের বা স্থানের মোট জনসংখ্যার সঙ্গে কার্যকর জমির অনুপাতকে কোনো দেশের বা স্থানের মোট জনসংখ্যার সঙ্গে কার্যকর জমির অনুপাতকে জনঘনত্ব বলে।
কোনো দেশের বা স্থানের মোট জনসংখ্যার সঙ্গে কার্যকর জমির অনুপাতকে জনঘনত্ব বলে। আচ্ছা, তারপরে আছে 2.2.7 ড্যাশ সেন্সরের সাহায্যে দিন ও রাতের উভয় সময় তথ্য সংগ্রহ করা হয়। 2.2 ড্যাশ সেন্সরের সাহায্যে দিন ও রাতের উভয় সময় তথ্য সংগ্রহ করা হয়। ফটোসেল বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। ফটোসেল বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টারের সেন্সরের সাহায্যে দিন ও রাতের উভয় সময়ের তথ্য সংগ্রহ করা হয়। তাহলে কী হবে সঠিক উত্তর? ফটোসেল বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টারের সেন্সরের সাহায্যে দিন ও রাতের উভয় সময়ের তথ্য সংগ্রহ করা হয়। 2.3 দুই এক কথায় উত্তর দাও যে কোনো ছটি। আচ্ছা, 2.3 আছে কি? দুই এক কথায় উত্তর দাও যে কোনো ছটি। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? এখানে কি ভারতের বৃহত্তম হিমবাহের নাম? কারাকোরাম পর্বতের সিয়াচেন। ভারতের বৃহত্তম পর্বতের নাম কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহটি ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ। এর দৈর্ঘ্য 75 কিমি। তাহলে কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহটি ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ। এর দৈর্ঘ্য 75 কিমি। তারপরে যে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? সম্পৃক্ত 2.3 আছে। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%, 100%। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। দুটি পৃথক সমুদ্র স্রোতের মিলনে কোন উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে? দুটি পৃথক সমুদ্র স্রোতের মিলনে কোন উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে? দুটি পৃথক সমুদ্র স্রোতের মিলনে, আচ্ছা, এই সঠিক উত্তর শীতল ল্যাব্রাডার স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনে ফলে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয়েছে বা হয়। ফলে শীতল ল্যাব্রাডার স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয়। আর বলছি, দুটি পৃথক সমুদ্র স্রোতের মিলনে কোন উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে? দুটি পৃথক সমুদ্র স্রোতের মিলনে কোন উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর হবে শীতল ল্যাব্রাডার স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয়। 2.3.4 দুটি জৈব বিশ্লেষ্য বজ্রের উদাহরণ দাও। 2.3.4 দুটি জৈব বিশ্লেষ্য বজ্রের উদাহরণ দাও। দুটি জৈব বিশ্লেষ্য বজ্রের উদাহরণ দেওয়া হলো সবজির খোসা, ধানের তুষ, খড় ইত্যাদি। তাহলে দুটো জৈব বিশ্লেষ্য বজ্রের উদাহরণ হলো সবজির খোসা, ধানের তুষ, খড় ইত্যাদি। 2.3.5 মালাবার উপকূলে অবস্থিত বালিয়াড়িগুলি স্থানীয় ভাষায় কী নামে পরিচিত? মালাবার উপকূলে অবস্থিত বালিয়াড়িগুলি স্থানীয় ভাষায় কী নামে পরিচিত? মালাবার উপকূলে অবস্থিত বালিয়াড়িগুলি স্থানীয় ভাষায় কী নামে পরিচিত? মালাবার উপকূলে অবস্থিত বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় থেরিস নামে ডাকা হয়। তাহলে মালাবার উপকূলে অবস্থিত বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় থেরিস নামে ডাকা হয়। 2.3.6 ভারতের গমের কেন্দ্রীয় গবেষণাটি কোথায় অবস্থিত? 2.3.6 ভারতের গমের কেন্দ্রীয় গবেষণাটি কোথায় অবস্থিত? ভারতের গমের কেন্দ্রীয় গবেষণাগারটি কোথায় অবস্থিত? দিল্লির নিকট পুসায় অবস্থিত। ভারতের গমের কেন্দ্রীয় গবেষণাগারটি কোথায় অবস্থিত? দিল্লির নিকট পুসায় অবস্থিত।
কাঁটা জাতীয় 2.3.7 2.3 কাঁটা জাতীয় ঝোপঝাড় ভারতের কোন রাজ্যে দেখা যায়? কাঁটা জাতীয় ঝোপঝাড় ভারতের কোন রাজ্যে দেখা যায়? কাঁটা জাতীয় ঝোপঝাড় ভারতের কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তর হবে রাজস্থানের মরু অঞ্চল, গুজরাট ও পাঞ্জাবের মরু অঞ্চলে। হ্যাঁ, আমি জায়গাগুলো দেখেছি, খুব কাঁটা ছোটো ছোটো ঝোপ এবং বাবলা গাছ জাতীয় ছোটো ছোটো ঝোপঝাড়ে পূর্ণ, বালির উপরে ভিতরে থাকে। বালিতে গুজরাট, পাঞ্জাবের মরু অঞ্চল এবং পাঞ্জাবের মরু অঞ্চল এবং রাজস্থানের মরু অঞ্চলে। কাঁটা জাতীয় তুমি মনসা পাহাড় বা সাবিত্রী পাহাড়ের দিকে গেলে ওগুলো কিছু কিছু দেখা যায়। কাঁটা জাতীয় ঝোপঝাড় ভারতের কোন রাজ্যে দেখা যায়? রাজস্থানের মরু অঞ্চল, গুজরাট ও পাঞ্জাবের মরু অঞ্চলে দেখা যায়। আচ্ছা, তারপরে টপো মানচিত্রে ইঞ্চি সিটের আরেপ কত? টপো মানচিত্রে ইঞ্চি সিটের আরেপ কত? টপো মানচিত্রে ইঞ্চি সিটের আরেপ হলো 1:50,000 বা 1:50,000। 1:50,000। তাহলে টপো মানচিত্রে ইঞ্চি সিটের আরেপ কত? 1:50,000। তা দেখো 2.4 বাম দিকের সঙ্গে 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লেখো। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখো। প্রথম ইসরো হবে, ইসরোর সঙ্গে হবে ইসরো হবে ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র সংস্থা। ইসরো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। আচ্ছা, ইসরোটা তাহলে কোনটা হলো? ইসরোটা তাহলে হবে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা, 3-এর সঙ্গে যাবে ইসরো। তাহলে ইসরো হলো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। আচ্ছা, 2 আছে ভেম্বনাথ কোনটা হবে? কেরল। ভেমনাথ কোনটা হবে? কেরল হবে। কেরলের বৃহত্তম কয়াল হলো ভেমনাথ। এখানে লেখা আছে কেরলের বৃহত্তম কয়াল ভারতের কেরলে হলো বৃহত্তম যে ভেমনাথে যে কয়াল রয়েছে সেটা কেরলে। ভারতের বৃহত্তম কয়াল এই ভেমনাথ হলো ভারতের বৃহত্তম কয়াল কেরলের। 3 নম্বরে আছে আঁধির সঙ্গে সম্পর্কিত হবে আঁধি রাজস্থান আর বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। বলা হয় বেঙ্গালুরুকে। তাহলে ইসরো হলো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। ইসরোটা হলো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। এর সঙ্গে জেনে রাখা ভালো নাসা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা। ইসরো যেমন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, আর নাসা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা। ইসরো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা বলছে। ভেমনাথ কেরল, আঁধি রাজস্থান, বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি। আর তাহলে ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুলের টেস্ট এক্সামিনেশান 1 এবং 2 নম্বর দাগ পর্যন্ত আলোচনা করা হলো। অবশিষ্ট অংশ পরবর্তী পর্যায়ে আলোচনা করা হবে। ওকে, নমস্কার।